বাংলায় এসআইআর এখন কি তবে শুধুমাত্র ওই সময়ের অপেক্ষা? কমিশনের কঠোর মনোভাবের পর কি 5 আধিকারিকের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার? সরকার ঢোক গিলবে নাকি পরবর্তী অন্য কোনো রণকৌশল নির্ধারণ করবে? বাংলায় এসআইআর হলে কত নাম বাদ পড়তে পারে? কাদের আশঙ্কা সবচেয়ে বেশি? সুপ্রিম নির্দেশের পর এই এসআইআর এর ক্ষেত্রে তবে কি এবার আধার কার্ড বৈধ বলে ধরা হবে? আপনারা দেখতে শুরু করেছেন এডিটর ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা সহ গোটা দেশের কাছেই সবচেয়ে আলোচ্য বিষয় হলো এই এসআইআর। একদিকে যেমন এই এসআইআর এর দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলো, ঠিক তেমন আবার এসআইআর নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বাংলায় এসআইআর হলে কি হবে? কার বা কাদের নাম বাদ যাবে? কি কি নথি দেখাতে হবে? বাসে ট্রেনে কান পাতলেই শোনা যাচ্ছে এই একই আলোচনা। কেউ কেউ আবার ভীষণ খুশি, কারণ নির্বাচন কমিশনের তরফে 2002 সালের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নিজের নাম খুঁজে পেয়েছেন। যারা নিজেদের নাম খুঁজে পেয়েছেন তারা ভীষণ খুশি। তারা বলছেন কোনো চিন্তা নেই, নাম আছে। আর তাদের এই আনন্দে আবার যাদের নাম নেই তাদের মনে তৈরি হচ্ছে এক অচেনা আতঙ্ক। 2002 সালের তালিকায় নাম নেই, কি হবে তা ভেবেই চিন্তিত অনেকে। যারা এতদিন ভাবছিলেন তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড আছে, মঙ্গলবারের পর তাদের চিন্তা আরও কয়েক গুণ বেড়ে গেছে। কারণ নির্বাচন কমিশনকে এক প্রকার সমর্থন করেছে সুপ্রিম কোর্ট। যে সুপ্রিম কোর্ট বিহারের এসআইআরে আধার কার্ডকে যুক্ত করার পরামর্শ দিয়েছিল, সেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করাই ভোটার তালিকায় বিশেষ সংশোধনের উদ্দেশ্য। প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল যুক্তি দিয়েছিলেন আধার, রেশন এবং সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও কমিশনের আধিকারিকরা সেগুলোকে কোনো প্রমাণ বলেই গ্রহণ করতে চাইছে না। জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেছেন, ভারতের নাগরিক হিসেবে আধার কার্ডকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। আধার আইনের 9 ধারা দেখলেই তা স্পষ্ট বোঝা যাবে। বিচারপতি সূর্যকান্ত আরও স্পষ্ট করে জানিয়েছেন যে বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তার শনাক্তকরণের ক্ষেত্রে আধার বিশেষ ভূমিকা নিতেই পারে। পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করতে পারে, কিন্তু বৈধ নাগরিকত্বের প্রমাণ নয়। কোনো আবেদনকারী বা ভোটার আধার দেখিয়ে নিজেকে নাগরিক হিসেবে দাবি করতে পারেন না। নির্বাচন কমিশন এ বিষয়ে যা বলেছে তা সঠিক, অর্থাৎ হলফনামা দিয়ে নির্বাচন কমিশন যে যুক্তি দিয়েছিল তা মেনে নিয়েছে সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশনের তরফে আদালতের পরামর্শ মেনে আধারকে কনসিডার করলেও তার সঙ্গে আরও কিছু ডকুমেন্টস যা কমিশন চাইবে তা দিতে হবে। শুধুমাত্র আধার কার্ডের ওপর ভিত্তি করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। অর্থাৎ যারা অবৈধভাবে আধার কার্ড তৈরি করে ভারতীয় নাগরিক হয়ে গেছেন বলে মহানন্দে এতদিন দিন কাটাচ্ছিলেন, তাদের কপালে এখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তবে বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশের পর তারা কি আধার কার্ড নিয়ে কিছুটা স্বস্তি পেলেন? এ বিষয়ে আসছি পরে। তার আগে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বাংলার ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টকে বেঞ্চমার্ক ধরা হয়েছে, কারণ বাংলায় শেষ এই এসআইআর সংগঠিত হয়েছিল ওই 2002 সালে। যেখানে 2002 সালের ভোটার তালিকা পাওয়া যাবে না, সেখানে 2003 সালের ভোটার তালিকা বেঞ্চমার্ক ধরে এগোনোর কথা ভাবা হচ্ছে। 2002 সাল থেকে 2025 এই 23 বছরে 5টি লোকসভা নির্বাচন আর বাংলায় 4টি বিধানসভা নির্বাচন সংগঠিত হয়ে গেছে। কমিশন সূত্রে তথ্য বলছে 2002 সালে এই বাংলায় ভোটার সংখ্যা ছিল প্রায় 4,86,00,000। 2002 সালে এসআইআর এর ফলে বাংলায় বাদ পড়েছিল প্রায় 28 লক্ষ ভোটারের নাম। 2002 এসআইআর এর পর বাংলায় ভোটার সংখ্যা দাঁড়ায় প্রায় ওই 4,58,00,000 মতো।
শতাংশের নিরিখে যদি দেখা যায় তবে 2002 সালে এসআইআর এর ফলে এই বাংলায় মোট ভোটারের প্রায় 6% নাম বাদ গিয়েছিল। আর এখন আমরা দাঁড়িয়ে আছি 2025 সালে। সদ্য শেষ হয়ে যাওয়া 2024 সালের লোকসভা নির্বাচনের সময় বাংলায় মোট ভোটারের সংখ্যা ছিল 7,60,00,000-এরও বেশি। অর্থাৎ গত 23 বছরে এই বাংলায় ভোটার সংখ্যা বেড়েছে প্রায় 3,02,00,000-এর কাছাকাছি। এটা একটা মোটামুটি হিসেব আপনাদের সামনে তুলে ধরলাম যাতে বুঝতে বা বোঝাতে সহজ হয়। যদি এই 23 বছরে 3,02,00,000 ভোটার বেড়ে থাকে এই রাজ্যে, তবে 23 বছরে গড়ে প্রতি বছর ভোটার বেড়েছে প্রায় 13 লক্ষেরও বেশি। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন, এই বৃদ্ধি কি স্বাভাবিক নাকি এই বৃদ্ধির পেছনে রয়েছে কিছু জল, মানে বেনো জল? বেশ কিছু অবৈধ ভোটার, ভুতুরে ভোটার ঢুকে পড়েনি তো? যারা মারা গেছেন অথচ তাদের নাম এখনো রয়ে গেছে ভোটার তালিকায়। আবার অবৈধভাবে ভুয়ো আধার কিংবা রেশন কার্ডের মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলেছেন এমন ব্যক্তিরাও নেই তো? খুব স্বাভাবিকভাবেই এসআইআর হলে এই সমস্ত নাম বাদ যাবে বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যে বিহারের এসআইআর এর ফলে বাদ গেছে বাংলাদেশ, পাকিস্তান, নেপালের নাগরিকদের নাম। বিরোধীদের অভিযোগ, পশ্চিমবঙ্গে নাকি আরও বেশি এই অনুপ্রবেশকারীদের নাম পাওয়া যাবে। এদিকে নির্বাচন কমিশনের তথ্য বলছে 2025-এর 1 মার্চ থেকে 31 মে পর্যন্ত এই 3 মাসে বাংলায় ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা পড়েছিল 2,33,130টি। তার মধ্যে ইতিমধ্যে খারিজ হয়ে গেছে 1,16,329টি নাম। আবার গত 1 জুন থেকে 7 আগস্ট 2 মাস 7 দিনে জমা পড়েছে লাগাম ছাড়া আবেদন। সংখ্যাটা 10,04,666। আর এই নামের বেশিরভাগই ওই সীমান্তবর্তী জেলা থেকে। এসআইআর বিতর্কের আবহেই যোগ্য নাগরিকরা কি উদ্বিগ্ন হয়ে পড়েছেন? যোগ্যরাই কি দ্রুত ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন, নাকি বেনো জলের ঠেলায় একরকম অস্বাভাবিক মাত্রায় এই আবেদন জমা পড়ছে? জানা গেছে জুন থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত জমা পড়া আবেদনের মধ্যে ইতিমধ্যে খারিজ হয়ে গেছে প্রায় 2.5 লক্ষ আবেদন। যাচাই হচ্ছে আরও প্রায় 3 লক্ষ আবেদন। প্রশ্ন হচ্ছে, ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া চলে সারা বছর ধরে, তবে এখন কেন এত হিড়িক নাম তোলার? যা ভাবাচ্ছে ওই সুপ্রিম কোর্টকে, ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে। পশ্চিমবঙ্গে বাঙালি কিংবা বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি সবাই কথা বলে বাংলাতেই। কিভাবে চিহ্নিত করা হবে কে বাঙালি আর কে বাংলাদেশি? তাই ডিটেনশন ক্যাম্প নিয়ে অন্তর্বর্তী রায়দানে যেমন সতর্ক সুপ্রিম কোর্ট, তেমন এ রাজ্যে ভোটার হবার আবেদনে সায় দিতেও সতর্ক নির্বাচন কমিশন। অন্যদিকে আবার বুধবার এসআইআর নিয়ে বিরোধীদের এক হাত নিয়েছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। বুথ এবং ভোটারের নাম উল্লেখ করে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোটার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অনুরাগ ঠাকুরের অভিযোগ, ডায়মন্ড হারবারের 301টি বুথে 15% ভোটার বৃদ্ধি পেয়েছে গত 4 বছরে। সব জায়গায় তৃণমূলই জিতেছে। তাহলে কি ভুয়ো ভোটার দিয়ে ভোট জিতেছেন? এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি তার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া উচিত বলেও প্রশ্ন তুলেছেন তিনি। তবে অনুরাগের মন্তব্যের জবাব দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে তিনি আগামীকালই পদত্যাগ করতে প্রস্তুত। সেক্ষেত্রে সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করতে হবে। খুব স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে দিল্লির পাশাপাশি এই রাজ্যেও ক্রমশ জোরদার হচ্ছে শাসক বিরোধী মন্তব্য এবং পাল্টা মন্তব্যের পালা। সরাসরি সংঘাতের ছবিও লক্ষ্য করা যাচ্ছে কমিশন এবং সরকারের মধ্যেও। সত্যিই কি কমিশনের চাপে পড়ে শেষ পর্যন্ত এই 5 আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাজ্য সরকার, নাকি অন্য কোনো কৌশল নেবে রাজ্য সরকার?
বুধবারই দিল্লিতে গিয়ে কমিশনের দরবারে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। দীর্ঘ সময় ধরে কমিশনের একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মুখ্য সচিবকে। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে রাজ্য সরকারের 4 আধিকারিক এবং 1 কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। দেওয়া হয়েছিল এফআইআর করার নির্দেশও। জবাবে মুখ্য সচিব মনোজ পান্ত জানিয়েছিলেন, অভিযুক্ত 1 আধিকারিক এবং 1 কর্মীকে নির্বাচনী কাজ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তদন্ত করে জানানো হবে পরবর্তী পদক্ষেপ। বাকি 3 আধিকারিকের বিরুদ্ধে নীরব ছিল ওই মনোজ পান্থের চিঠি। মুখ্য সচিবের এই ব্যাখ্যায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন দিল্লিতে তলব করে মনোজ পান্তকে। রাজ্যের মুখ্য সচিবকে বুঝিয়ে দেয় যে ওই 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আগামী 21শে আগস্ট পর্যন্ত সময়সীমা দিয়েছে কমিশন। কিন্তু কি করবে রাজ্য সরকার? সূত্রের খবর, তার একার পক্ষে সিদ্ধান্ত নেওয়ার অপারগতার কথা জ্ঞানেশ কুমারকে নাকি জানিয়েছেন এই মনোজ পান্ত। আপনাদের জানায়, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 1988 ব্যাচের কেরল ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস। তার দক্ষতা প্রশ্নাতীত। কাশ্মীরে 370 ধারা বিলোপের সময় তিনিই ছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে তার সক্রিয়তা এবং তাকে ঘিরে বিতর্ক ঘুরে ফিরে মনে করিয়ে দিচ্ছে সেই টিএন সেশনের কথা। আবার অন্যদিকে 1991 সালের আইএএস মনোজ পান্থের দক্ষতাও প্রশ্নাতীত। ইউপিএ জমানায় ছিলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব। পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে তিনিই ছিলেন নয়াদিল্লির প্রতিনিধি। তার অবসর নেওয়ার কথা ছিল গত জুন মাসে। নবান্নের অনুরোধে তার কার্যকালের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে কেন্দ্র। সেই এক্সটেনশনের সময়কালে এই মনোজ পান্ত কি জড়িয়ে পড়ছে নির্বাচন কমিশন আর নবান্নের সংঘাতের মাঝে? এই সময় কেমন যেন মনে পড়ে যাচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব ওই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথা। সেই সময়ও তিনিও ছিলেন ওই এক্সটেনশনে। ইয়াস নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে যাওয়ার রেশ এখনও চলছে আদালতে। এসেছিল বদলির নির্দেশ, ইস্তফা দিয়েছিলেন আলাপন। কমিশন নবান্ন সংঘাতে কি সেরকম পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন এবার মনোজ পান্ত? কমিশনের নির্দেশ মেনে নবান্ন কি সাসপেন্ড করবে ওই 5 জনকে, নাকি তদন্ত রিপোর্ট পাঠিয়ে অভিযুক্তদের নির্দোষ বলে দাবি করবে নবান্ন? নবান্নের সেরকম রিপোর্ট যে কমিশন মানবে না তা স্পষ্ট। তখন কি এই মনোজ পান্তকে পড়তে হবে নির্বাচন কমিশনের রোষে, নাকি বিতর্ককে আদালতে পৌঁছে দেবে নবান্ন? এমন নানান সম্ভাবনার প্রশ্নে আটকে রয়েছে গোটা বিষয়টি। সব মিলিয়ে বাংলায় এসআইআর শুরুর আগেই পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। তবে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত যা পর্যবেক্ষণ, তাতে অনেকেই মনে করছেন বাংলায় এসআইআর শুরু হওয়াটা শুধুমাত্র এই সময়ের অপেক্ষা। এক্ষেত্রে এসআইআর শুরুতে দেরি হলে তাতে সাংবিধানিক সংকট তৈরির আশঙ্কাও করেছেন আইন বিশেষজ্ঞরা। এদিকে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, বিহারের এসআইআর এর ফলে যাদের নাম বাদ গেছে তাদের নাম ওয়েবসাইটে দিতে হবে। 19শে আগস্টের মধ্যেই সেই নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপনাদের আগে জানিয়েছিলাম, বিহারের এসআইআর প্রক্রিয়ায় প্রথম ধাপে প্রায় 65 লক্ষ নাম বাদ পড়েছিল। এই 65 লক্ষ নাম কাদের তা জানতে চেয়ে আদালতে মামলা দায়ের করেছিল একটি এনজিও সংস্থা। তাদের আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেছিলেন যে কমিশনের তরফে নাম বাদ দেওয়া হলেও কাদের নাম বাদ গেল সে সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হয়নি। এক্ষেত্রে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, যে সমস্ত মৃতের নাম তালিকায় ছিল, যাদের নাম অন্যত্র চলে যাবার জন্য এবং যাদের নাম একাধিক জায়গায় থাকার জন্য ভোটার তালিকা থেকে বাদ গেছে, তাদের নাম, এপিক নম্বর এবং কারণ উল্লেখ করে ওয়েবসাইটে দিতে হবে। নাম বাদ যাওয়া ব্যক্তিরা চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্তর জন্য পুনরায় আবেদন করার সময় তাদের আধার কার্ড জমা দিতে পারবেন। এ বিষয়টি কমিশনকে রীতিমতো সংবাদপত্র, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে।
আগামী মঙ্গলবারের মধ্যে পদক্ষেপগুলি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। এই গোটা বিষয়টি আবেদনকারীরা তাদের জয় হিসেবেই দেখছেন, তবে তাতে গোটা এসআইআর প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। এখানে একটি প্রশ্ন উদয় হচ্ছে, তবে কি এবার এসআইআরে আধার কার্ড নথি হিসেবে গণ্য করা হবে? মানে আধার কার্ড দেখাতে পারলেই ভোটার তালিকায় নাম তোলা যাবে? এক্ষেত্রে কিন্তু আইনজীবীরা বলছেন আধার কার্ড জমা দিতে পারেন, কিন্তু শুধুমাত্র আধার কার্ড থাকলেই ভোটার বৈধ প্রমাণিত হবে এমনটা নয়। অনেকে প্রচার করছে যে আজকে রায়ের পর যে আধার কার্ডকে ভ্যালিড করলো সুপ্রিম কোর্ট। নো, সুপ্রিম কোর্ট বলেছে একটা করতে পারেন, যারা অবজেকশন জানাবে প্রিলিমিনারি তাদের প্রুফ অফ রেসিডেন্স হিসাবে, নট সিটিজেন, আধার কার্ড এবং এপিক কার্ড দিয়ে করতে পারে, তারপর আপনারা প্রসেস করবেন। সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে যদিও আধার কার্ড এবং এপিক কার্ড কনক্লুসিভ প্রুফ নয়, প্রিলিমিনারি যে অ্যাপ্লিকেশন করে সেটা দেখার জন্য আপনারা যেটা ইউজ করতে পারেন সেটাও নোটিস করে জানিয়ে দিতে বলেছে। সুতরাং ব্যাপারটা একই দাঁড়ালো, কোনো খুব একটা কিছু চেঞ্জ হয়নি। এখন দেখার, একদিকে আদালতে লড়াই, অন্যদিকে বাংলায় কমিশন রাজ্য সরকারের মধ্যে লড়াই, যুযুধান সব পক্ষের মধ্যে জয় কে ছিনিয়ে আনতে পারে। তবে 2002 সালে বাংলায় এসআইআর এর ফলে 6% নাম বাদ যাওয়ার বিষয়টি ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল। কারণ বাংলার বিরোধী শিবির ওই বিজেপির তরফে ইতিমধ্যেই বাংলায় বাজিমাত করতে 5% ভোট বৃদ্ধির কথা দাবি করা হয়েছে। সেক্ষেত্রে বাংলায় এসআইআর হলে কত নাম বাদ যায় এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই, নমস্কার।